উত্তর পূর্ব ভারতের ছোট্ট রাজ্য ত্রিপুরা, যার 3 দিক বাংলাদেশ দ্বারা পরিবেষ্টিত। তাই পোশাক আশাক, রীতিনীতি, খাদ্যাভ্যাস সবেতেই বাংলার ছোঁয়া মেলে। এই ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে ছড়িয়ে আছে বিভিন্ন দর্শনীয় স্থান। এবারের 5 দিনের ত্রিপুরা ভ্রমণে আমরা ঘুরে দেখব সেই সব দর্শনীয় স্থানগুলো। সাথে থাকবে যাওয়া আসা, থাকা, খাওয়া এবং খরচের ব্যাপারে সম্পূর্ণ তথ্য। তো বন্ধুরা, চলো ঘুরে আসি ত্রিপুরা। ত্রিপুরাকে ঘুরে দেখতে যদি আপনারা ট্রেনে আসতে চান, সেক্ষেত্রে আপনাদের কলকাতা থেকে আসতে হবে আগরতলা স্টেশন। এই হলো আগরতলা রেলওয়ে স্টেশন। কলকাতা থেকে ত্রিপুরার রাজধানী আগরতলা যাওয়ার জন্য বেশ কিছু ট্রেন আছে, তবে প্রতি ক্ষেত্রেই 30 থেকে 32 ঘন্টা সময় লাগে। কলকাতা থেকে বিমানেও খুব সহজে পৌঁছানো যায় ত্রিপুরার রাজধানী আগরতলা। একটু আগে থেকে টিকিট কাটলে ভাড়াও মোটামুটি 3000 টাকার আশেপাশেই থাকে। উত্তর পূর্ব ভারতের একটি ছোট রাজ্য ত্রিপুরা, যার 3 দিক বাংলাদেশ দ্বারা পরিবেষ্টিত। ত্রিপুরা ভ্রমণের জন্য ত্রিপুরাকে ওয়েস্টার্ন, সাদার্ন ও নর্দার্ন ত্রিপুরা এই 3টে ভাগে ভাগ করা হয়। পশ্চিম ত্রিপুরার দর্শনীয় স্থানগুলি হল আগরতলা ও তার আশেপাশের জায়গাগুলি এবং সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। দক্ষিণ ত্রিপুরার দর্শনীয় স্থানগুলি হল ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির, নির্মহল, ছবিমুড়া এবং ডুম্বুর লেক। আর উত্তর ত্রিপুরার দর্শনীয় স্থানগুলি হল জাম্বুই পাহাড়, ঊনকোটি ইত্যাদি। হাতে মোটামুটি 4 দিন থাকলে সমগ্র ত্রিপুরাকে সুন্দরভাবে ঘুরে দেখা যায়। ত্রিপুরা ভ্রমণের প্রথম দিনে পশ্চিম ত্রিপুরার আগরতলা থেকে একটা গাড়ি নিয়ে এগিয়ে চলুন দক্ষিণ ত্রিপুরার উদ্দেশ্যে। দক্ষিণ ত্রিপুরা ভ্রমণ শুরু করুন নির্মহল দিয়ে। নির মানে জল, আর সেই জলের উপরেই তৈরি হওয়া প্রাসাদ থেকে এর নাম হয়েছে নির্মহল। রুদ্রসাগর লেকের ওপর তৈরি এই নির্মহল উত্তর পূর্ব ভারতের একমাত্র এবং দেশের বৃহত্তম জলপ্রাসাদ। এই প্রাসাদে যাওয়ার জন্য নির্মহলের এন্ট্রি পয়েন্ট থেকে নৌকোয় চেপে যেতে হয়। এখানে বিভিন্ন ধরনের নৌকোর ব্যবস্থা আছে। হাতে টানা নৌকো ভাড়া নিলে 7 জনের জন্য ভাড়া পড়ে 350 টাকা। এছাড়া সরকারি নৌকোয় শেয়ারে 40 জন হলে নৌকাটি ছাড়ে, ভাড়া জনপ্রতি 50 টাকা। 40 জন হওয়ার পরে আমাদের বোট ছাড়লো। আমরা এখন দেখতেই পাচ্ছেন লাইফ জ্যাকেট পরে নিয়েছি, তার কারণ আমরা এখন যাচ্ছি নির্মহল দেখতে। এখানে এই যে দেখছেন, এই বোটটায় করে আমরা যাব। এটার ক্যাপাসিটি 40 জনের, আর এখানে পার হেড 50 টাকা ভাড়া লাগে। আর একটা হাতে টানা বোট রয়েছে, সেই বোটটায় 350 টাকা পুরো বোটটার ভাড়া। সবাইকে এই বোট রাইডের সময় লাইফ জ্যাকেট দেওয়া হয়। মিনিট 10 পরেই আমরা নির্মহলে পৌঁছে গেলাম। এখানে জনপ্রতি 30 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়। সমগ্র প্রাসাদটি ঘুরে দেখার জন্য 40 মিনিট সময় দেওয়া হয়। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নির্মহলে। 1930 খ্রিস্টাব্দে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর রুদ্রসাগর হ্রদের ঠিক মাঝখানে এই প্রাসাদটি নির্মাণ করেন। এই যে নির্মহল, এটা ছিল রাজাদের গ্রীষ্মকালীন থাকার আস্তানা। রাজার সিলেকশনে যে কোনো রকম ভুল ছিল না, সেটা এখানে এসে বেশ টের পাচ্ছি, কারণ বাইরে ভালোই গরম, ঘেমে যাচ্ছিলাম। কিন্তু এখানে যেহেতু লেকের মাঝখানে এই নির্মহল, তার জন্য বেশ ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে। তাই এখানে রোদ থাকা সত্ত্বেও, গরম থাকা সত্ত্বেও দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগছে। হিন্দু ও মুঘল স্থাপত্য শৈলীর মিশ্রণে তৈরি এই প্রাসাদে মোট 24টা ঘর আছে। প্রতি বছর অগাস্ট মাসে এখানে নির্মহল জল উৎসব অনুষ্ঠিত হয়। নির্মহল থেকে ফিরে এগিয়ে চলুন আজকের দ্বিতীয় গন্তব্য মা ত্রিপুরা সুন্দরী মায়ের উদ্দেশ্যে। নির্মহল থেকে দূরত্ব 25 কিলোমিটার, যেতে সময় লাগে 45 মিনিট মতো। ত্রিপুরার উদয়পুরে অবস্থিত মা ত্রিপুরা সুন্দরী মন্দির হল সনাতন ধর্মের অত্যন্ত পবিত্র একটি স্থান।
ত্রিপুরাতে প্রচুর মন্দির থাকলেও মূল যে মন্দির যার টানে মানুষ এখানে আসেন সেটা হলো ত্রিপুরা সুন্দরী মন্দির। উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে আমরা এখন এসে পৌঁছে গেছি। আর ত্রিপুরা সুন্দরী মন্দির কিন্তু 51 শক্তিপীঠের একটা। এখানে সতীর ডান পায়ের পাতা পড়েছিল। 1501 খ্রিস্টাব্দে মহারাজা ধন্য মাণিক্য এই ঐতিহাসিক মন্দিরটি নির্মাণ করেন। এখানে দেবী কালী ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী রূপে পূজিত হন। স্থানীয়দের কাছে অত্যন্ত জাগ্রত এই মন্দিরটি মাতাবাড়ি নামেও পরিচিত। এখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজারো ভক্ত ও পর্যটক মায়ের আশীর্বাদ নিতে ছুটে আসেন। এই মন্দিরে ভোগ হিসাবে পেঁড়া দেওয়ার প্রচলন আছে, তাই এই অঞ্চলে খুব উন্নত মানের সুস্বাদু পেঁড়া পাওয়া যায়। এই অঞ্চলে পেঁড়া তৈরির বেশ কিছু কারখানাও আছে। ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পুজো দিয়ে আমরা এগিয়ে চললাম আজকের শেষ গন্তব্য ছবিমুড়ার দিকে। ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির থেকে প্রায় 35 কিলোমিটার দূরে ছবিমুড়ার অবস্থান। যেতে সময় লাগে 1 ঘন্টা মতো। ত্রিপুরার অমরপুরে গোমতী নদীর তীরে অবস্থিত ছবিমুড়া হলো পাহাড়ের খাড়া পাথরের গায়ে খোদাই করা এক অনন্য এবং প্রাচীন দেবদেবীর মূর্তিশিল্পের ভাণ্ডার। এখানে ঘন জঙ্গলাকীর্ণ পাহাড়ের খাঁজ বেয়ে বয়ে চলেছে গোমতী নদী। সেই নদীতে নৌকা বিহার হলো এখানের মূল আকর্ষণ। আমরা এখন এসে পৌঁছে গেছি ছবিমুড়া এবং এখানে আমরা বোটিং করব। একটু দেরি হয়ে গেছে আসতে, 4টের মধ্যে আসার চেষ্টা করবেন। 4টের মধ্যে আসলে আপনাদের আর পুরো আমাদের মতন বোটটা রিজার্ভ করতে হবে না। আমাদের এখন সময়টা পেরিয়ে গেছে বলে বোট রিজার্ভ করতে হলো, আর না হলে 150 টাকা পার হেড টিকিট কেটে আপনারা বোটিংটা করতে পারবেন। আমরা এখন চলে এসেছি ছবিমুড়াতে বোটিং করতে। এই বোটিংয়ের যে মূল আকর্ষণ, একে তো গোমতী নদীর উপর ভেসে বেড়ানো এবং দুদিকে রয়েছে এরকম পাহাড়, সবুজ ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে বোট চলেছে, সেটা তো অবশ্যই ভীষণ সুন্দর লাগছে। আর তার সাথে আরেকটা যেটা অ্যাডেড অ্যাট্রাকশন, সেটা হচ্ছে পাথরের গায়ে খোদাই করা বিভিন্ন রকমের মূর্তি বা ছবি, যেটা কে কখন তৈরি করেছে তার কোনো হিস্ট্রি কিন্তু পাওয়া যায়নি। ঘন জঙ্গলে ঘেরা এই পাহাড়ের পাথুরে দেওয়ালে শিব, বিষ্ণু, কার্তিক ও আরও নানা দেবদেবীর পাশাপাশি মা দুর্গার বিশাল এক মহিষাসুর মূর্তিনি মূর্তি খোদাই করা আছে, যা সত্যি দেখার মতো। বোট থেকে আমরা যে জায়গাটায় নেমেছি, এখানে দেখুন এই যে পিছনে পাহাড়, তার গায়ে খোদাই করে দশভুজার একটা ছবি আঁকা হয়েছে। নদীপথের একটু ভেতরে জঙ্গলের মধ্যে আছে এক রহস্যময় পাহাড়ি গুহা, যা অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটক ও ট্রেকারদের জন্য দারুণ এক রোমাঞ্চের অভিজ্ঞতা দেয়। আবার বোট থেমেছে আর আমরা আবার বোট থেকে নেমে এগিয়ে চলেছি যে জায়গাটায়। এটা হচ্ছে একটা গুহা রয়েছে এখানে। আমরা এসেছি এই তো বললাম পড়ন্ত বিকেলে, তাই এখন অন্ধকার হয়ে আসছে। আর গুহাটার সামনেই, গুহা অবধি যাওয়ার জন্য এরকম সুন্দর একটা রাস্তা বানিয়ে দেওয়া রয়েছে। ওই সামনেই দেখা যাচ্ছে, দেখা যাক গুহাটা কীরকম। যাওয়ার রাস্তাটা বেশ অন্যরকম লাগছে, একটা থ্রিলিং ব্যাপার, কারণ দুদিকে এরকম গাছগাছালি, জঙ্গল, আর মাঝখান দিয়ে আমরা সবাই হেঁটে চলেছি গুহার দিকে। এই হলো সেই গুহা। ভেতরটা অন্ধকার ঘুটঘুটে আর নিচটায় জল ভর্তি। ভেতরে যাওয়ারও কোনো কারণ দেখতে পাচ্ছি না। এখান থেকেই দেখলাম ভেতরটা ফাঁকাই রয়েছে, কিছু নেই ভেতরে। আর এই এতটা অবধি রেলিং করা রয়েছে, যদিও ওদিকটাও মনে হয় যাওয়া যায়। আমরা আর ওদিকটায় যাচ্ছি না। বোটও টাইম দিয়ে দিয়েছে যে ফিরে আসতে হবে এই সময়ের মধ্যে, তাই এখন আবার ফেরার পথ ধরবো। প্রকৃতির সবুজ ক্যানভাসে পাথরের গায়ে খোদাই করা এই অবিশ্বাস্য শিল্পকর্মের জন্য ছবিমুড়াকে ত্রিপুরার অ্যামাজনও বলা হয়ে থাকে। সন্ধ্যা নামছে, আমরা ফেরার পথ ধরলাম। জেটিতে ফিরতে ফিরতে সন্ধ্যা ঘনিয়ে এলো। জেটি সংলগ্ন অঞ্চলে থাকারও ব্যবস্থা আছে, তবে আমরা আজ থাকব অমরপুরে, ত্রিপুরা ট্যুরিজমের সাগরিকা পর্যটক নিবাসে। দ্বিতীয় দিন সকাল সকাল রওনা দিলাম অমরপুর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে ডুম্বুর লেকের ওপর অবস্থিত নারকেল কুঞ্জের উদ্দেশ্যে। ত্রিপুরার গন্ডাছড়ায় অবস্থিত ডুম্বুর লেক প্রায় 41 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত।
এই বিশাল লেকের শান্ত ও নীল জলরাশির বুকে ছোট বড় প্রায় ৪৮টি দ্বীপ ছড়িয়ে রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল নারকেলকুঞ্জ দ্বীপ। আমরা আজ নারকেলকুঞ্জ দ্বীপেই থাকব। এখানে পর্যটকদের থাকার জন্য কাঠের তৈরি সুন্দর কটেজের ব্যবস্থা আছে। অমরপুর থেকে রওনা দিয়ে ঘন্টা দুয়েকের মধ্যেই আমরা নারকেলকুঞ্জতে পৌঁছে গেলাম। এক্ষেত্রে একটা বিষয় জানিয়ে রাখি যে নারকেলকুঞ্জতে থাকাটা কিন্তু একটা লেজার ট্রিপের মধ্যে পড়ে। এখানে কিন্তু প্রকৃতির সান্নিধ্যে থাকা ছাড়া অন্য কোথাও যাওয়া বা অন্য কোনো অ্যাক্টিভিটি করার উপায় নেই। নারকেলকুঞ্জতে আমরা উডেন কটেজ বুক করেছিলাম। ত্রিপুরা ট্যুরিজমের ওয়েবসাইট থেকেই বুক করা যায়। ব্যবস্থাপনা বেশ ভালোই, তবে আমাদের একটু কস্টলি লেগেছে। এখানে শুয়ে বসে প্রকৃতির শোভা দেখতে দেখতেই পুরো দিনটা কেটে গেল। সন্ধ্যার আশেপাশে ঘোরাঘুরি করে স্থানীয় মানুষদের সাথে একটু আলাপচারিতা করে রিসোর্টে ফিরে ডিনার সেরে নিলাম। তৃতীয় দিন সকাল সকাল উঠে নারকেলকুঞ্জের শান্ত স্নিগ্ধ রূপকে অন্বেষণ করে ব্রেকফাস্ট সেরে নিলাম। আজ আমরা যাব উত্তর ত্রিপুরার ঊনকোটি। নারকেলকুঞ্জ থেকে প্রায় দূরত্ব ১৩০ কিলোমিটার। যেতে সময় লাগবে ৫ ঘন্টা মতো। তাই সময় নষ্ট না করে রওনা দিলাম। মাঝে একটা জায়গায় লাঞ্চ সেরে নিলাম। প্রসঙ্গত বলি, গ্রাম্য ত্রিপুরার বেশিরভাগ বাড়ি বাঁশ দিয়ে তৈরি। ত্রিপুরার গ্রাম্য জীবনে বাঁশের প্রভূত ব্যবহার দেখতে পাওয়া যায়। আমরা প্রায় বিকেল ৪টে নাগাদ ঊনকোটি এসে পৌঁছলাম। ডুম্বুর লেক থেকে সেই কোন সকালে আমরা বেরিয়েছি আর বেরিয়ে এখন এসে পৌঁছেছি ঊনকোটিতে। এবার যেটা ব্যাপার, রাস্তাটা অনেকটা, কিন্তু এই জায়গাটাও এত সুন্দর, এর ব্যাপারে এত শুনেছি যে এই জায়গাটাও মিস করতে পারিনি। আসতে অনেকটা সময় লেগেছে বটে, কিন্তু এসে দেখলাম যে না, এসে লাভই হয়েছে, না হলে অনেকটাই মিস হয়ে যেত। ভীষণ সুন্দর। এখানে দেখুন পিছনেই রয়েছে একটা, দেখতেই পাচ্ছেন, এরকম পাথরের ওপর বিভিন্ন রকমের স্কাল্পচার, এবং কোনোটা এক এক রকম ফর্মের। তো এইটা যেটা, এটা একটা মূর্তির মতন বলে এখানে পুজোও করেছেন ওনারা। তো এই রকম পুরো জায়গাটা জুড়ে এরকম বিভিন্ন রকমের স্কাল্পচার আপনাদের চোখে পড়বে, এবং পুরো জায়গাটা পার্কের মতন করা। এই যে রেলিং দিয়ে সিঁড়ি মতন করা রয়েছে, আরও খানিকটা ওপরে যাওয়া যাবে, সেখানে আরও অন্যান্য ধরনের স্কাল্পচার দেখতে পাওয়া যাবে। ঊনকোটি, কোটির থেকে একটা কম, তাই ঊনকোটি। আসলে মনে করা হয় এখানে ১ কোটি দেবতার বসবাস ছিল, কিন্তু তার থেকে একজন মানে মহাদেব শিব, তিনি কোনো কারণে রুষ্ট হয়ে এখান ছেড়ে চলে যান, তাই সংখ্যাটা এসে দাঁড়ায় ঊনকোটিতে। সেখান থেকেই এই জায়গার নাম ঊনকোটি। ঊনকোটিতে ঘোরাঘুরি করে আমরা এবার আগরতলা ফেরার পথ ধরলাম। আগরতলা পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল। আমরা আগরতলায় হোটেল সোনার তরীতে এসে উঠলাম। চতুর্থ দিন আমরা রেডি হয়ে হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়ে আগরতলাকে ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। আমরা প্রথমে এগিয়ে চললাম আখুটা বর্ডার দেখতে। আমরা এখন রয়েছি ত্রিপুরার আখুরা বর্ডারে। এই বর্ডারটা যেটা, এটা ভারত বাংলাদেশের সীমান্ত। এই অংশটা ভারত, এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর এখান থেকে ওই দিকে যাওয়ার অনুমতি নেই। আর সামনেই দেখা যাচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের পতাকাও উঠছে। এবং যদি শনিবার রোববার দিন আসেন বিকেল বেলাতে, ওই 3:30 থেকে 5টা এইরকম সময় এখানে প্যারেড হয়, তখন যাওয়া যায় ওখানটা এবং প্যারেড দেখা যায়। আমাদের সে সুযোগ এবার হচ্ছে না।
আর এখানে একটা ক্যান্টিনও রয়েছে, মানে আমাদের ভারতের সাইডে এখানে একটা ক্যান্টিনও রয়েছে। আপনারা চাইলে চা, স্ন্যাক্স এরকম কিছু এখান থেকে খেতেও পারেন। সাথে ভ্যালিড আইডেন্টিটি প্রুফ থাকলে ভিজিটার্স পাস নিয়ে এই এতটা অবধি আসা যায়, আর প্যারেডের সময় তো ওইখানে অবধি যাওয়া যায়। এরপর আমরা এগিয়ে চললাম কসবা কালী মন্দিরের উদ্দেশ্যে। আখুটা বর্ডার থেকে দূরত্ব প্রায় 40 কিলোমিটার। আমরা এখন এসে পৌঁছে গেছি শ্রী শ্রী কসবেশ্বরী মাতার মন্দিরে। এই মন্দির এখানে কসবা কালী মন্দির নামেই বেশি পরিচিত। আর মন্দিরটা একদম ভারত বাংলাদেশ সীমান্তে বলা যেতে পারে, একদম ধার ঘেঁষেই রয়েছে বাংলাদেশের বর্ডার। ত্রিপুরার সিপাহী জেলায় অবস্থিত কসবা কালীবাড়ি প্রায় 500 বছরের প্রাচীন মন্দির। পঞ্চদশ শতাব্দীতে ত্রিপুরার রাজা ধন্যমাণিক্য এই মন্দির নির্মাণ করেন। এখানে দেবী কালী কমলাক্ষী রূপে পূজিত হন। মন্দিরের সামনেই আছে কমলাসাগর দিঘি। এখানে সপ্তাহান্তে কমলাসাগর বর্ডার হাটও বসে। এরপর আমরা এগিয়ে চললাম ত্রিপুরার উজ্জয়ন্ত প্রাসাদ দেখার জন্য। এই উজ্জয়ন্ত প্রাসাদ 1901 খ্রিস্টাব্দে মহারাজা রাধা কিশোর মাণিক্য বাহাদুর নির্মাণ করেন। আমরা এখন চলে এসেছি আগরতলার মূল আকর্ষণ উজ্জয়ন্ত প্যালেস দেখতে, রাজার প্যালেস। এই যে পিছনে ধপধপে সাদা রাজার প্যালেস, আর এখন রোদটাও সেরকম চড়া, দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এটা ভীষণ সুন্দরভাবে মেনটেন করা হয়, একদম পরিষ্কার সুন্দর, ভীষণ ভালো লাগছে। ইন্দো সারাসেনিক স্থাপত্য শৈলীতে তৈরি এই প্রাসাদের নামকরণ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর আমরা এয়ারপোর্ট পৌঁছে বিকেলের ফ্লাইটে বাড়ি ফেরার পথ ধরলাম। আগরতলা সহ প্রতিটি জায়গাতেই ত্রিপুরা গভর্নমেন্টের ট্যুরিস্ট লজ আছে, যা অনলাইনে আগে থেকেই বুক করা যায়। হোটেল, গাড়ি বা সম্পূর্ণ ট্যুরের জন্য যোগাযোগ করতে পারেন সৃজা ট্যুরসের সাথে। হাওড়া, কলকাতা সহ উত্তর পূর্ব ভারতের এদের অফিস আছে। ত্রিপুরাতে বিভিন্ন মানের ও বিভিন্ন দামের হোটেল পাবেন। মোটামুটি 2 থেকে 2,500 টাকায় গভর্নমেন্ট হোটেলগুলো পেয়ে যাবেন। ত্রিপুরা ভ্রমণের জন্য গাড়ি ভাড়া ছোট গাড়ি হলে 3 থেকে 4,000 টাকা প্রতিদিন পড়বে। ত্রিপুরার সর্বত্র বাঙালি খাবার পাবেন। খরচ মোটামুটি 500 থেকে 700 টাকা প্রতিদিন ধরে চললে ভালো খাবার হয়ে যাবে। আগরতলাতে একটা দিন নেতাজি সুভাষ রোডে অবস্থিত শঙ্কর হোটেলে খেয়ে দেখতে পারেন। কোয়ালিটি বেশ ভালো।